সকাল থেকে অঝরঝরে বৃষ্টি হতেই আছে, কিছুতেই বন্ধ হয় না। এইদিকে গোপালের বাড়ির চাল ফুটো হয়ে ঝরঝর করে জল ঝরতেই থাকে। আর গোপাল কিছু উপায় না পেয়ে ওই শ্বশুরের বিশেষ ছাতা নিয়ে অমনি বসে থাকে খাটের ওপর। এদিকে বৃষ্টির জল সমানেই চাল ফুটো হয়ে ছাতার ওপর পড়তে থাকে। গিন্নি এসে বলে, তুমি এত কিপটে, কি বলবো তোমায়। তুমি ছাতাটাকেও তো একটু সেলাই করে নিতে পারো। জানো না গিন্নি, এটা তোমার বাবার দেওয়া বিশেষ উপহার। এটাই যদি আমি সেলাই করি তাহলে ছাতা তো কষ্ট পাবে। গিন্নি তখন বলে, তুমি যে কি বলো, সত্যি তুমি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বসে থাকবে, কিন্তু একবার রাজামশাইকে বলবে না একটা পাকা বাড়ি করার মতো কিছু সাহায্য দেওয়ার কথা। গোপাল তখন বলে, গিন্নি আমি বলেছিলাম রাজামশাইকে। গিন্নি কিন্তু ওই যে মন্ত্রীমশাই সবসময় বাধা সৃষ্টি করেন, তাই কিছুতেই আমি কিছু করতে পারছি না। গিন্নি তখন বলে, তুমি কি না রাজসভার রত্ন, তাই বলে গিন্নি হাসতে থাকে। অমনি গোপাল বলে, দাঁড়াও, এবারে কিছু না কিছু করবই। অমনি বলে তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে গোপাল ছাতা নিয়ে বেরিয়ে পড়ে রাজসভার উদ্দেশ্যে। রাস্তাতে যেতে যেতে মাঠের মধ্যে গুলটে, পুটি, ন্যাপলা সকলে মিলে ফুটবলের খেলছিল। এতে গুলটে উল্টো দিক থেকে দাঁড়িয়ে রয়েছে, আর ন্যাপলা ফুটবলে কি করার জন্য পুরো প্রস্তুত। ন্যাপলা ফুটবলে কিক করার সঙ্গে সঙ্গে ফুটবলটা এসে একদম সোজা গোপালের গায়ে লাগে। গোপাল পুরো মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। গোটা চোখ, মুখ, জামা কাপড় কাদায় মাখামাখি হয়ে যায়। গোপাল তখন বলে, বেটারা তোরা আয়, কিছু পেলি না, শেষ পর্যন্ত আমার গায়ে বল ছুঁড়ে মারলি। আমি না রাজসভায় যাচ্ছিলাম, কী করে যাব বল। ওরা চিৎকার করে বলে, দাদু তুমি দিদাকে বলো, দিদা তোমায় জামা কাপড় কেচে দেবে, তাহলেই তোমার জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। গোপাল তখন বলে, রাজসভায় যাচ্ছি তো, তাই তোদের কিছু বললাম না, নইলে না তোদের আমি কানটা ধরে মুলে দিতাম। ওরা তখন বলে, দাদু তুমি যাও রাজসভায়, পরে সময় পেলে আমাদের কান ধরে মোলো। অমনি গোপাল তখন বলে, তোরা একটু ভালো হ, এত দুষ্টু হলে হবে না। ওরা তখন বলে, দাদু কি করে ভালো হব, তোমার যে নাতি নাতনি আমরা, তাহলে কি করে ভালো হব বলো। গোপাল বলে, পাই না, তোদের দেখাচ্ছি, তোদের মজা অমনি। অমনি গোপাল ওদেরকে তাড়া করতে ওরা পালিয়ে যায়। এক ছুটে ওখান থেকে তারপর গোপাল রাজসভায় এসে উপস্থিত হয়। মন্ত্রীমশাই বলে, রাজামশাই দেখুন তো, কেউ একটা অচেনা মানুষ এলো মনে হয়। রাজামশাই বলে, তাই তো, আপনি কে ভায়া, হঠাৎ করে আমার রাজসভায় এলেন যে? গোপাল তখন বলে, রাজামশাই আমি গোপাল। রাজামশাই আসলে আমার নাতি নাতনিরা জ্বালায় আমার এই অবস্থা হয়েছে, গোটাই কাদা মাখামাখি হয়ে গেছে। অমনি রাজামশাই তো হাসতে থাকে। গোপাল তখন বলে, রাজামশাই আমি খুব বিপদের মধ্যে আছি। এত ভারী বৃষ্টিতে আমাদের বাড়ির চাল ফুটো হয়ে পুরো জল ঘরে ময় হয়ে গেছে। একটু যদি রাজামশাই আপনি সাহায্য করেন। রাজামশাই বলে, আমি তো তোমাদের সাহায্য করতে পারবো না। গোপাল অমনি মন্ত্রীমশাই বলে ওঠেন, না না রাজামশাই, কিছুতেই সাহায্য করবেন না। প্রতি বছর এইরূপ চাল ফুটো হবে, তারপর আপনার কাছ থেকে এসে অগ্রিম টাকা নিয়ে চলে যাবে, একদমই দেবেন না। রাজামশাই বলে, গোপাল দেখো, তোমায় তো প্রতি মাসে আমি বেতন দেই, ওখান দিয়েই করে নাও, চাল ছাড়িয়ে নাও। গোপাল তখন বলে, রাজামশাই চাল বারবার সারাচ্ছি, বারবার ফুটো হয়ে যাচ্ছে, একটু পাকা বাড়ি করবো ভাবছিলাম, যদি আপনি একটু সাহায্য করেন। মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, খবরদার কোনো সাহায্য করবে না। গোপাল তখন বলে, মন্ত্রীমশাই আপনি কি ভাবছেন, আপনি রাজামশাইকে বাধা সৃষ্টি করবেন আমাকে সাহায্য করার জন্য? দেখুন, এবার আমি প্রতিজ্ঞা করছি, আপনার পাকা বাড়িতে গিয়েই আমি থাকব, আর আপনি থাকবেন আমার ওই মাটির বাড়িতে। মন্ত্রীমশাই বলে, তোমার অত বড় স্পর্ধা, তুমি আমার বাড়িতে ঢুকতে পারবে? ঢুকতে পারলে তাহলে তুমি থাকতে পারবে।
তাহলে আমি তোমার বাড়িতে মাটির বাড়িতে গিয়ে থাকবো। বাজি ধরলাম। অমনি গোপাল তখন বলে, বাজি ধরলেন তো, ঠিক আছে, আমি করে দেখাতে যদি পারি তাহলে আপনি আমার বাড়িতে আর আমি আপনার বাড়ি থাকবো। এর বলে গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে গিন্নির সাথে আলোচনা করতে থাকে। এদিকে মন্ত্রীমশাই বাড়ি ফিরে গিয়ে বটাঘটাকে বলে, বটাঘটা শোন, তোরা একটু গোপালকে আর গোপালের গিন্নিকে একটু লক্ষ্য রাখিস তো, ওরা কি আলোচনা করছে, কোথায় যাচ্ছে, কি করছে, একটু মন দিয়ে শুনিস আর আমাকে এসে একটু খবর দিস, ঠিক আছে? ওরা তখন বলে, হ্যাঁ ঠিক আছে। ওদের রাত্রেবেলা গোপালের বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল। বটাঘটার এদিকে গোপাল বলে যে, এরকম মন্ত্রীমশাই আমায় বলেছে, আমাকে টাকা দিতে কিছুতেই রাজি হচ্ছিল না রাজামশাইয়ের কাছ থেকে, আর আমি করে এসেছি যাতে মন্ত্রীমশাই আমার বাড়িতে থাকে আর আমি মন্ত্রীমশাই বাড়ি থাকতে পারি। অমনি বটাঘটা জানালার বাইরে দিয়ে শুনতে বটা কী করে ঘটার পায়ের উপর দাঁড়িয়ে পড়ে। ঘটা বলে, ও বাবারে, তুই তো আমার পাটা পুরো চেপে মেরে দিলি, এমন চিৎকার করেছে। গোপালের ঘিন্নি বলে, একে রে ওখানে, তোরা কে দাঁড়িয়ে রয়েছিস? অমনি গোপাল বলে, নিশ্চয়ই ওখানে বটাঘটাকে পাঠিয়েছে মন্ত্রীমশাই। তারপরের দিন সকালবেলা গোপাল গিন্নিকে বলে, গিন্নি, তুমি একটা কাজ করতে পারবে? গিন্নিকে শিখিয়ে রাখতে কী করতে হবে, কী করতে হবে না। গিন্নি বলে, হ্যাঁ, খুব ভালো পারবে। তারপর গোপাল বাজারে গিয়ে অমনি একটা লেবু আর একটা কলা আর একটা আম কিনে নিয়ে আসে। কিনে নিয়ে এসে অমনি গুলটের বাড়ি যায়। ওদিকে ওদেরকে ডেকে নিয়ে এসে বলে, শোন, তোরা একটা কাজ করিস, আমি যেমন বললাম তেমন যেন করিস, তোদেরকে শিখিয়ে দিয়ে চলে আসিস। তারপর সাধুর বেশ ধারণ করে গাছের তলায় বসে থাকে আর গোপালের গিন্নি গিয়ে হাত জোড়ো করে কাঁদতে থাকে, বলতে থাকে, সাধু বাবা, আমার বর আমার বাড়ি ছেড়ে চলে গেছে, কি করে আসবে, একটা উপায় বলে দাও সাধু বাবা। অমনি করে কাঁদতে থাকে। সাধু বাবা বলে, ও এই কথা, তোর বর আজকের মধ্যে আমি তোর বরকে আনিয়ে দেব। এডিং বিডিং তিরিং, অমনি বললেই বলে আম আচুনতে। অমনি সঙ্গে সঙ্গে ন্যাপলার পেছন থেকে একটা আম ছুঁড়ে মারে, অমনি গোপালের হাতে এসে পড়ে। গোপাল তখন গিন্নিকে বলে, এই আমটা খেয়ে নিস, তারপর দেখিস তোর বর চলে এসেছে। তারপর আবার বলে, তাহলে সাধু বাবা, আমার মাটির ঘর জল ফুটো হয়ে ঘরে ঢুকছে, অমনি একটা যদি পাকা বাড়ি পাওয়া যায়। সাধু বলে, পাকা বাড়ি দেখ, আজকেও পাকা বাড়ি হয়ে যাবে। ইরিং বিরিং তিরিং কলা আচন্তি, সঙ্গে সঙ্গে হাতে কলা চলে আসে। কলাটা দিয়ে বলে, আজকে ওই কলাটা খেয়ে নিবি, আজ রাত্রেই তোর পাকা বাড়ি হয়ে যাবে। এই শুনে মন্ত্রীমশাই ওখান থেকে যাচ্ছিলেন। মন্ত্রী সবটাই শুনেছেন। অমনি গোপালের গিন্নি চলে যাওয়ার পরে মন্ত্রীমশাই এসে বললেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন আর আপনি আপনার নাম কি সাধু বাবা বলে? আমি হিমালয় থেকে এসেছি, আমার নাম যোগেন্দ্রনাথ ঠাকুর, তুই আমায় কিছু জিজ্ঞেস করবি? ও তখন বলে, সাধু বাবা, দেখলাম আপনি বটগাছ থেকে আম তারপর কলা পেড়ে দিয়ে এসে দিলেন, আমারও খুব ইচ্ছে আছে যে কিছু একটা হওয়ার। অমনি সাধু বাবা বলে থাকি, ওটা তো সামান্য, আমি ফকিরকে রাজা করে দিই, রাজাকে ফকির করে দিই। অমনি মন্ত্রীমশাই বলে, তাহলে আমাকে রাজা করে দেবেন? সাধু বাবা এমনি গোপাল সাধু বাবার বেশ ধারণ করে বলতে থাকে যে, হ্যাঁ, করে দেবই, তো তার জন্য তোকে একটা যজ্ঞ করতে হবে। রিং রিং, অমনি বলে একটা লেবু হাতে দিয়ে বলে, এই লেবুটা নিয়ে যা, এটাকে আহতি করতে হবে, তাহলেই তোর রাজার মুকুট তোর মাথায় চলে আসবে। অমনি বলে, তাহলে কখন হবে রাজা? সাধু বাবা, কবে করবেন? সাধু বাবা বলে, এখনই কি করব? তাহলে বল, চলুন সাধু বাবা, তুমি আমার সাথে। তারপর সাধু বাবাকে নিয়ে বাড়ি চলে যায়। ওখানে গিয়ে বলে, সব সাজ সরঞ্জাম আমায় করে দে, আমি ঘরের মধ্যে বসতে যজ্ঞ করব। তারপর অমনি মন্ত্রী ঘরের ভেতরে সমস্ত রকমের সাজ সরঞ্জাম এনে দেয়। মন্ত্রীমশাই, আমি এবারে যজ্ঞে বসছি, আপনি এবার রাজসভায় সকলকে ডেকে নিয়ে আসুন। তারপর মন্ত্রীমশাই রাজসভায় সকলকে ডেকে নিয়ে আসে। তারপর মন্ত্রীমশাইকে বসে যজ্ঞ করে, যজ্ঞের মধ্যে লেবু আহুতি দেয়। আহুতি দেওয়ার পরে মন্ত্রীমশাইকে এমনকি রাজসভার সকলকে বলে বাড়ির বাইরে বেরিয়ে দাঁড়াতে। অমনি সকলকে বাইরে
বের করে দেয় গোপাল, দরজা লাগিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পরে বের হয়। বেরোতেই পুরো সাধুর বেশ পাল্টে দিয়ে নিজের পুরো গোপালের সাজ নিয়ে বেরিয়ে আসে। অমনি মন্ত্রীমশাই তখন বলতে থাকি, এ কি, এত তুমি কোথা দিয়ে এলে? গোপাল, তাহলে সাধু বাবা কোথায় গেল? গোপাল তখন বলে, আমি তো সেই সাধু বাবা। দেখলেন তো আপনার বাড়িতে এবার আমি প্রবেশ করতে পারলাম তো। তাহলে এবার নিশ্চিত যে আপনি এবার আমার বাড়িতে যাবেন আর আমি আপনার বাড়িতে থাকব। দেখুন দেখুন আমার গিন্নিও চলে আসছে। অমনি গিন্নি মাথায় বোটকা বেঁধে নিয়ে চলে আসে। মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই, আমি একটা মন্ত্রী বলে দিলাম, আমি কিন্তু আমার বাড়ি ছেড়ে আমি ওই মাটির বাড়িতে থাকতে পারবো না। রাজামশাই তখন বলে, মন্ত্রী, তুমি তো তোমার কথা রেখেছিলে, এখন তো তুমি তোমার কথা ভাঙতে পারবে না, কারণ তুমি তো নিজেই বাজি করেছিলে গোপালের সাথে, এখন তো কোনো উপায় নেই। মন্ত্রী এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, আমি কিন্তু বলে দিলাম, আমি সুযোগ পেলেই তোমায় কিন্তু ছাড়বো না। এ বলে গোপাল তখন বলে, গিন্নি ছাতাটা দাও দেখিনি, আমি মন্ত্রীমশাইকে দিয়ে দিই। তারপর ছাতাটা নিয়ে মন্ত্রীমশাইকে দিয়ে দেয়। অমনি মন্ত্রী গিন্নি বলে, তুমি থাকো গিয়ে গোপালের বাড়িতে, আমি চললুম। এ দেখে রাজসভার সকলে হাসতে থাকে। তারপর রাজামশাই বলে, গোপাল, সত্যি তোমার বুদ্ধির তারিফ করার মতো। তারপর গোপাল মন্ত্রীমশাইয়ের বাড়িতে থাকে। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।